অপব্যবহার করে প্লট বরাদ্দ, শেখ হাসিনা জয়সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। নানা শক্তি ষড়যন্ত্রের সংস্কারের পথ রুদ্ধ হয়েছে, জনগণ ক্ষমা করবে না, রাজশাহীর পদযাত্রায় নাহিদ ইসলাম। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা শুরু করেছে ড্রাই ডক লিমিটেড। কিছুক্ষণ পরে দেশে ফিরছে ইতিহাস গড়া নারী ফুটবল দল, হাতিরঝিলে মধ্যরাতে নজিরবিহীন সংবর্ধনার আয়োজন। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করেছে বিজি প্রেস। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় রোববার এই গেজেট প্রকাশ করা হয়। ঢাকা মহানগর সিনিয়র জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেটে প্রকাশ করে বিজি প্রেস। এতে বলা হয়, আগামী ২০ জুলাইয়ের মধ্যে অভিযুক্তরা আদালতে হাজির না হলে তাদের ছাড়াই বিচার কার্য শুরু হবে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রদওয়ান মুজিব সিদ্দিকের নামেও গেজেট প্রকাশ করেছে বিজি প্রেস। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজউকের সাবেক চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নামে গেজেট প্রকাশ হয়েছে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদের বিচার, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধ না হলে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন দলের প্রধান নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপি নেতারা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে দীপ্ত কণ্ঠে পদযাত্রা ও পথসভায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় থেকে প্রায় ২.৫ কিলোমিটার পদযাত্রায় উচ্চারিত হয় চাঁদাবাজি বন্ধ, বিচার আর সংস্কারের স্লোগান। পরে কলেজ গেইটে পথসভায় যোগ দেন তরুণ নেতারা। বাংলাদেশকে নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। এনসিপি প্রধান নাহিদ বলেন, সীমান্তে দাদাদের বাহাদুরি শেষ, হুঁশিয়ারি দেন লং মার্চের। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে বলছি, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিভাগীয় শহরে পদযাত্রা ও পথসভায় অংশ নেন তারা। উচ্চারিত হয় নতুন বাংলাদেশ গড়ার নানা স্লোগান। আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন, আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। যারা এই গণ অভ্যুত্থানকে, যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। তারুণ্য নির্ভর দলটি বিপ্লব পরবর্তী দেশ গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন ও জন আকাঙ্ক্ষার কথা শুনছেন পথে প্রান্তরে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।
একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র পরিচালনায় কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে নির্বাচিত সরকারকে অকার্যকর করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংগতিপূর্ণ। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। এমনতর পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটি বলছে, সংস্কার নিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে দোষারোপ করা হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। সংবাদ সম্মেলনে বলা হয়, ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশ প্রস্তাবে দুদক সংস্কারে 47টির মধ্যে 46টি, জনপ্রশাসন সংস্কারে 208টির মধ্যে 187টি, বিচার বিভাগীয় সংস্কারে 89টির মধ্যে 62টি, নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কারে 243টির মধ্যে 141টিতে একমত এবং সংবিধান সংস্কার কমিশনের 131টি দফা ওয়ারি মতামত দিয়েছে বিএনপি। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। তবে পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নেতারা। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারণ? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? তারা কেমন পিআর পদ্ধতি চায়? কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে। কিন্তু জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না জানিয়ে বিএনপি বলছে, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জনগণকে ক্ষমতায়িত করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে বলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত আলোচনায় মত দিয়েছেন বক্তারা। জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য বলে মত দেন তারা। বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি সংসদে আলোচনা হতে পারে, সব সমস্যার সমাধান করে নির্বাচনের আয়োজন করার দাবি অযৌক্তিক বলেও উল্লেখ করেন তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে তা যেন কোনোভাবেই যেনতেন না হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির। 91 সালের নির্বাচনের উদাহরণ টেনে সাবেক সেনা প্রধান নুরুদ্দিন খান বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলে ভালো ভোট করা সম্ভব। তবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করা না গেলে তা শুধুই একটি নির্বাচন হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিক মতো। আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনাতন একটা ইলেকশন আমরা চাই না। এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইলেকশন একটা ভালো ইলেকশন হয়েছে, এখানে আমি নিজে একটু কৃতিত্ব দিতে চাই। আমি চাই সেই ধরনের আরও ইলেকশন ভবিষ্যৎ হোক। ইলেকশনটা আশা করি আমি ইনশাল্লাহ খুব সঠিকভাবে হবে। ইলেকশন নিয়ে কোনো চিন্তা আমার নাই, যদি সেনাবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হয়।
অনেকগুলোর পরিবর্তন করা দরকার, যাতে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রাপথটা শুরু হয়। এবং সেই জন্য আমাদের কমিশন থেকে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। আমরা সরকারকে যেই সুপারিশগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলোর আমরা তালিকা দিয়েছি সরকারকে। সরকার এখন বিবেচনা নিচ্ছে। এগুলো অনেকগুলোই বাস্তবায়ন করা যাবে যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে। মুসলিম বিশ্বে সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী এনজিওদের আরও বেশি সামাজিক ব্যবসায় উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিওদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যায় ভোগে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক ব্যবসা একটি ভালো উপায় হতে পারে। সারা বিশ্বের তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে উপস্থিত এনজিও নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ডক্টর ইউনূস পরিচালিত সামাজিক ব্যবসার প্রচারণা তাদের নিজ নিজ দেশে একই ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে যে 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল। তবে আদৌ তাদের কোনো জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। রোববার দুপুরে ঢাকায় শিল্পাঞ্চল পুলিশের সদর দপ্তর ও রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 জন বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। সেখান থেকে 3 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশীয় সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ শেষ হবার কারণে তাদেরকে দেশে পাঠানো হয়েছে। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই দাবি করে উপদেষ্টা বলেন, মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ তিনি তো ব্রিফিংয়ে বলেছেন, তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখব। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। নানা আনুষ্ঠানিকতায় রোববার পালিত হয়েছে পবিত্র আশুরা। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে সবচেয়ে বড় শোক মিছিল বের হয়। শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় 10ই মুহররম। এদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। আবির আহমেদকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। আশুরার এই দিনটিকে ধর্মপ্রাণ মুসলমানরা স্মরণ করে শোক আর গভীর শ্রদ্ধায়। ইবাদত বন্দেগীর পাশাপাশি কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করতে নানা আয়োজনে পালিত হয় পবিত্র আশুরা। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা ইমাম হোসেনকে শোকে মাতমের মাধ্যমে স্মরণ করতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ও মোহাম্মদপুরের শিয়া মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করে। 61 হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। ন্যায় ও সত্যের পক্ষে যুদ্ধ করতে গিয়ে তার এই আত্মত্যাগ স্মরণে শোক মিছিল। আমরা সবসময় মওলা হুসাইনের জন্য এবং আমাদের আহলে বাইতের শিক্ষাই এইটা যে সবসময় মজলুমের পক্ষে থাকার জন্য, জালেমের বিপক্ষে থাকার জন্য। আলে রাসূলের অনুসারী হিসাবে আজকে আমরা রাস্তায় বের হয়ে এই মেসেজটা দিতে চাই যে আমরা ইমাম হুসাইনের পক্ষে এবং ইয়াজিদের বিরুদ্ধে। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদেরকে ওই শিক্ষা দিয়ে গেছেন, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মিথ্যার বিরুদ্ধে হকের প্রতিবাদ। তাজিয়া মিছিলে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন, ইসলামের শান্তি ও সম্প্রীতির আদর্শকে সমুন্নত রাখতে ইমাম হোসেনের আত্মত্যাগ মানব ইতিহাসে আজও সমুজ্জ্বল। আমরা মুসলমান হিসেবে আমরা ওনার শোক পালন করতেছি। আমাদের মুসলমান হিসেবে জাগরণ হওয়া উচিত। আমাদের আসলে উচিত সকল ধরনের
ফেকরা থেকে উঠে এসে সকল মুসলিমদের একসাথে একত্রিত হয়ে সারা বিশ্বের জন্যই কাজ করা উচিত। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা শোক মিছিলে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ। বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি খুব ভালো লাগতো সরকারি সাহেব। সত্যের পক্ষে এবং ইসলামের অমীয় বার্তা ছড়ানোর শপথ ছিল শোকে মাতম করা মুসল্লিদের হৃদয়ে। শান্তিপূর্ণভাবে শোক মিছিল শেষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কারবালা যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সত্য ও ন্যায় বিচারের জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত। মুসলিমরা এই দিনটিকে শোক দিন হিসেবেও পালন করে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুরান কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম। রোববার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে দাফন করা হয় বিশিষ্ট এই শিক্ষাবিদকে। তার এই মৃত্যুতে শোক জানিয়েছে এনটিভি পরিবারসহ রাজনৈতিক ব্যক্তি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। মেজবা হাসানুর রিপোর্ট। পরে মায়ের কোল ছাড়তে বাধ্য হয়েছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যখন দেশে ফিরে মাকে সেবার সুযোগ পেলেন, তখনই বিদায় নিলেন একমাত্র অভিভাবক। মাহমুদুর রহমানের দীর্ঘ যাত্রায় পাশে ছিলেন তাদেরই একজন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। সান্ত্বনা দিতে তাই গুলশানের বাসায় ছুটে যান পরিবার নিয়ে। একে একে ছুটে আসেন তার সহযাত্রীরা। তিনি নিশ্চয়ই জান্নাতবাসী হবেন, আশা করি আমরা সকলে আমরা এটা দোয়া করি আল্লাহর কাছে। আমাদের মাহমুদুর রহমানের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের ক্ষতি। গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তি ও স্বজনরা। মাহমুদুর রহমান সাহেবের মায়ের ইন্তেকাল নিঃসন্দেহে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে এবং আমরা যারা তার সঙ্গে একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কাজ করেছি তাদের সকলকেই অবশ্যই আপনার এটা কিছুটা মর্মাহত করেছে। কিন্তু মানুষকে তো যেতেই হবে। মাহমুদুর রহমান সাহেবের মা একজন মহিয়সী মহিলা ছিলেন। আমরা ওনার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা দরজা দান করুন। আর ওনার যে সন্তানটা একটা ডায়মন্ড দুনিয়ার জন্য, বাংলাদেশের জন্য রেখে গেছেন, আল্লাহ তাআলা এই দেশ এবং জাতির খেদমত নিঃসংকোচে নির্ভয়ে আল্লাহ যেন তাকে করার তৌফিক দান করেন। 87 বছরের জীবনে শিক্ষাবিদ প্রফেসর মাহমুদা বেগম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। সবশেষ দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদা বেগম। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। দীর্ঘ 17 বছর তা পরিচালনা করে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড। রোববার রাত থেকে সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএম এর আওতায় টার্মিনালটি পরিচালনা করা হচ্ছে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইডকের সঙ্গে 6 মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। সোমবার চুক্তির পর সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে চিটাগং ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনালে বছরে প্রায় 13 লাখ টিইউ কন্টেইনার পরিচালিত হয়। রাজস্ব আয় করে প্রায় 1000 কোটি টাকা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্থ খরচে যুক্তরাষ্ট্রের আগ্রহ সীমিত। ঢাকার সঙ্গে সম্পর্কের বাণিজ্যের চোখে দেখে ওয়াশিংটন। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুলেনম্যান। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির
উইকলি সাউথ এশিয়া ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমান মার্কিন প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার ফোনালাপের কথা উল্লেখ করেন কুলেনম্যান। দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন বলে জানান তিনি। নারী ফুটবল দলের দেশে ফেরা প্রসঙ্গ। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাস করা বাংলাদেশ দল কিছুক্ষণ পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলের এমপি থিয়েটারে। রাত 2:30টায় তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মধ্যরাতে এমন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে বাফুফের সভাপতি জানান, ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকালে ভুটানে লিগ খেলতে যাওয়ার কারণে এই সময় সংবর্ধনার আয়োজন। অস্ট্রেলিয়া 2026 এশিয়ান কাপের ভালো করলে অলিম্পিক বিশ্বকাপেও খেলার সুযোগ থাকছে আফিদাদের। এত বড় অর্জনে এনে দেওয়ার দলটির বেতন বকেয়া রয়েছে। সাফের শিরোপা জেতানোর পুরস্কার হিসেবে 1.5 কোটি টাকাও এখনও দিতে পারেনি ফুটবল ফেডারেশন। তবে সাফল্য আসলে সংবর্ধনার কমতি রাখছে না বাফুফে। এ বিষয়ে জানতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কুশল, নারী ফুটবল দলকে বহনকারী ফ্লাইট কখন অবতরণ করবে আর সংবর্ধনায় দর্শক উপস্থিতি সম্পর্কে কি তথ্য আছে? নাফিসা, 1:25 নাগাদ বাংলাদেশ নারী দলের যে ফ্লাইটটি সেটি অবতরণ করার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্লাইট ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এয়ারপোর্ট থেকে কিন্তু এয়ারপোর্টে ফুটবল ফেডারেশনের একাধিক বর্তমান যে কার্যনির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এয়ারপোর্টে আমরা তেমন দর্শক যারা সমর্থক রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাইনি। তবে এই দর্শক সমর্থকদের কথা বিবেচনা করেই কিন্তু ফুটবল ফেডারেশন হাতিরঝিলের এমপি থিয়েটারে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের চিন্তা করেছে এবং আমরা জানি যে নারীদের এই সাফল্যটি কিন্তু ধারাবাহিক একটি প্রক্রিয়া। সাফ পরপর 2বার সাফ চ্যাম্পিয়নশিপে তারা শিরোপা জিতেছে এবং চলমান কয়েকদিন আগেই যে আমরা দেখেছি যে মিয়ানমারে এএফসির যে বাছাই পর্ব ছিল সেখানে কিন্তু 3টি ম্যাচেই তারা দাপটের সঙ্গে জয়ের পরই অস্ট্রেলিয়ায় আগামী বছর হতে চলা যে এএফসির মূল পর্ব যে রয়েছে এএফসি এশিয়ান কাপের সেখানে কিন্তু তারা জায়গা করে নিয়েছে। আমরা জানি যে এই অনুষ্ঠানটি গভীর রাতে হওয়ার কারণ হচ্ছে মিয়ানমার থেকে আসার পরই ভুটানে যে লিগ রয়েছে নারী লিগ সেখানে কিন্তু বাংলাদেশ টিমের একাধিক প্লেয়ার যাওয়ার কথা এবং সেই কারণেই কিন্তু ফুটবল ফেডারেশন তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এই গভীর রাতেই সংবর্ধনা দেওয়া হবে, যেখানে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানগুলো উপস্থিত থাকবে। পাশাপাশি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আমরা জেনেছি। নাফিসা, আরও যদি জানাতে চাই যে 1980 সালে বাংলাদেশ প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিল, তবে সেটি ছিল পুরুষ দল। সেবার কিন্তু যে বাছাই পর্বটি ছিল সেখানে ইরাক নিজেদের প্রত্যাহার করে নেয় এবং বাছাই পর্বটি ঢাকা স্টেডিয়াম বর্তমানে জাতীয় স্টেডিয়ামে হয়েছিল এবং সেবার কিন্তু কাতার এবং আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত প্রথমবার পুরুষ দল কিন্তু কুয়েতে 1980 সালে মূল পর্বে খেলে এবং সেখানে কিন্তু ভালো কোনো ফল আমরা দেখতে পাইনি। ঠিক 45 বছর পর আবারও একটি বড় সুযোগ হয়েছে। এবার কিন্তু কোনো সরাসরি বাংলাদেশ নারী দলের যে সদস্যরা তারা কিন্তু নিজেদেরকে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে এবং 29 জুলাই সেই এশিয়ান কাপের মূল পর্বের ড্র রয়েছে এবং সেখানে কিন্তু আসলে দেখা যাবে যে বাংলাদেশের প্রতিপক্ষ আসলে কারা থাকছে। এরই মধ্যে আমরা 4টি পট দেখেছি যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে ধারণা করা যাচ্ছে যে বেশ কিছুগুলো অবশ্যই শক্তিশালী দল, কারণ এশিয়ান যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 12টি দল কিন্তু সেখানে খেলবে মূল পর্বে এবং
সেখান থেকে কিন্তু বিশ্বকাপ এবং অলিম্পিকে যাওয়ারও সুবর্ণ সুযোগ রয়েছে। তাবিদ আওয়াল শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সামনে যে নারী ফুটবলের যে একটি বড় জায়গা রয়েছে সেটি কিন্তু তারা এরই মধ্যে জানেন এবং ফুটবল ফেডারেশনও কিন্তু এরই মধ্যে নারীদের নিয়ে বেশ কয়েকটি বড় পরিকল্পনা নিয়ে আসছে এবং আমরা জানি যে লিগ বাংলাদেশে যে নারী লীগ সেটি নিয়মিত হচ্ছে না এবং তাবিদ আওয়াল জানিয়েছেন যে সেই লিগও কিন্তু তিনি নতুন করে আবারও শুরু করতে চান এবং শুধু মহাদেশীয় পর্যায়ে যে বাংলাদেশ জাতীয় দলই না এবং ক্লাব পর্যায়ে মহাদেশীয় যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু নারীদের লিগের মাধ্যমে সেখানে কিন্তু পার্টিসিপেট করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তাবিদ আওয়াল। নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইয়াসির, আপনাকে ধন্যবাদ। জানছিলাম নারী ফুটবল দলের সংবর্ধনার খবর শেষ করছে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, শেখ হাসিনা জয়সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। নানা শক্তির ষড়যন্ত্রের সংস্কারের পথ রুদ্ধ হয়েছে, জনগণ ক্ষমা করবে না, রাজশাহীর পদযাত্রায় নাহিদ ইসলাম। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা শুরু করেছে ড্রাই ডক লিমিটেড। কিছুক্ষণ পরে দেশে ফিরছে ইতিহাস গড়া নারী ফুটবল দল, হাতিরঝিলে মধ্যরাতে নজিরবিহীন সংবর্ধনার আয়োজন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।